স্যার আছেন? আছি। স্যার কি অবস্থা বলেন তো? এই তো চলতেছে হ্যাঁ, আমাদেরও বলেন কষ্ট কি করে। অবস্থা? অলরেডি ইয়ে দিয়ে দিছি যে বলা হচ্ছে হোমওয়ার্ক কোথায় স্যার? মোবাইলে কথা ছিল। স্যার আপনার নেটওয়ার্ক শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যায় ম্যাডাম? হ্যালো। জি, এখন শুনতে পাচ্ছি, একটু বলবেন। আসলে গত সপ্তাহে একটা প্রিপারেশন ছিল, দেন প্রিপারেশন থাকতে একটা আবার হয়তো কিছুটা ভুলেও যাচ্ছি। হ্যাঁ, তো অলরেডি গত ক্লাসের ইয়েটা আমি জমা দিয়ে দিছি। আর যেসব আলোচনাগুলো ছিল এগুলো নিয়েও আসলে স্টাডি করা হয়েছে, কিন্তু আসলে মনে থাকে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো স্টাডির মধ্যে যেটা আসলে বেশি আমরা একটু দেখতেছিলাম যে সেটা হচ্ছে যে আহ, এই মানে সিএস এর যে কম্পোনেন্ট গুলো এগুলো নিয়ে মূলত আলোচনা ছিল। তো সাধারণত যে আমরা ইনফরমেশনে যেগুলো দেখছিলাম যে আমাদের সিটি এলিমেন্ট প্রথম পার্ট প্লাস হচ্ছে প্রথম ইনফরমেশন এবং হচ্ছে দ্বিতীয় ইনফরমেশন। এখন এই ইনফরমেশনের মধ্যে যে প্রথম ইনফরমেশনে যেগুলো ছিল সেগুলো হচ্ছে টিবেট প্লাস হচ্ছে ডেন টুয়েলভ। এই ডেন টুয়েলভ এর যে বিষয়গুলো, যে বাংলাদেশ ন্যাশনাল আমি কোয়ালিফিকেশন। কিন্তু এগুলা নাই। জেমস স্যার, হ্যাঁ ম্যাডাম। জেমস স্যার, হ্যাঁ। আপনি হোমওয়ার্ক কেন দেন নাই আমি সেটা ও, হোমওয়ার্ক বলছি। দিচ্ছি তো ম্যাডাম। আমার কিন্তু গত কই ক্লাসে আসে দেওয়া নাই তো, হয়েছে। এখানে আপনার নাম আমি কিন্তু গত উপরে দেওয়া মানে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি সবার আগে আমি দিচ্ছিলাম ম্যাডাম, আর কেউ দেয়নি। ও আচ্ছা, কই এখানে তো নাই, এর জন্য দেখতেছি না যে। দাঁড়ান, আমি অল্প একটু আচ্ছা, এরপরে রাবেয়া ম্যাডাম আছেন। রাবেয়া ম্যাডাম, আপনিও দেন নাই। আম, ম্যাডাম আমারটা কি আমি ফরওয়ার্ড করে দেইনি। দেবো আবার? রাবেয়া হ্যাঁ, আমি নেক্সট ক্লাস থেকে একদম সব কমপ্লিট করে দেব। আমি বুঝতেছি না তো, আমি একটু বুঝার জন্য সময় নিচ্ছি আরকি। নেক্সট ক্লাসে আপনি পাবেন আচ্ছা, হোমওয়ার্ক। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে। জেমস স্যার, আপনার একটু নেটওয়ার্কে ইস্যু আছে। আপনি কথা বলছেন কিন্তু এই কথাগুলো আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। তো আপনি যদি আরেকবার আমি মানে নেটওয়ার্ক হ্যাঁ ইস্যু না থাকে তখন আপনি কোশ্চেনটা রিভিউ করতে পারেন। আচ্ছা, আমি একটু বন্ধ করে একটু আবার ক্লিয়ার। দিচ্ছি। আমি আবার জয়েন করতেছি কিছুক্ষণ। আচ্ছা। আর অন্য কেউ কি বলতে চাচ্ছেন গত ক্লাসে কি পড়াইছি আমি? গত ক্লাসে আমরা কেউ কি আছেন? সিএসএন সিবিসির পার্থক্য করেছি, টিবেটের রিফর্ম এজেন্ডা, এরপর এইভাবে না, একটু সুন্দর করে। আচ্ছা ম্যাডাম, নেটওয়ার্ক কি আমার সমস্যা নাকি কার সমস্যা বুঝতেছি না। অন্য কেউ বলবেন? অন্য কেউ? রিয়াদ স্যার বলবেন নাকি? ম্যাম শোনা যায়? হুম। হ্যালো ম্যাম, শোনা যায় কি? জেমস স্যার শোনা যাচ্ছে, আপনি বলেন। আচ্ছা, আমি অলরেডি যে সাবমিট করে দিয়েছি, দেন এটা আমি আবার এটাকে ফরওয়ার্ড করে দিচ্ছি। আমার অলরেডি এটা হচ্ছে সানডে। বুঝতে পারছি। আচ্ছা। সানডেতে এটা সাবমিট করা হয়েছে। দেন আচ্ছা, আমি আরেকবার ঠিক আছে। সাবমিট ফরওয়ার্ড করে দিলাম এটা। হ্যাঁ, এবার বলেন। আমি আসলে কথা একটু ক্লিয়ার না, আমাকে একটু প্লিজ কেউ একজন দায়িত্ব নিয়ে গত সেশনটা একটু সুন্দর মতো রিভিউ করবেন। আপনাদের অনেকের নেটওয়ার্ক শুনতে পাচ্ছি না, আমি জানি না কেন, নাকি আমার সমস্যা আমি তাও বুঝতে পারতেছি না। কেউ একজন একটু আমাকে সুন্দর করে রিভিউ করেন, রেসপন্স করেন কেউ একজন,
ক্লাসে রেসপন্স করতে হবে, না হলে কিন্তু আপনি কখনো আগাইতে পারবেন না। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম, আপনার কথা বোঝা যাচ্ছে, শুনতে পাচ্ছি আমরা। তাহলে একটু বলেন কেউ একজন, না হলে আমি তো আগাতে পারছি না। তানহা ম্যাডাম আছেন? জি ম্যাম, আসছি। আমি বলবো ম্যাম। হ্যাঁ বলেন তো। ম্যাম, গতদিন আমরা শিখছিলাম যে ইনফরমেশনের ডিফারেন্স বিটুইন সিএস এবং সিভিসি, মানে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি। যেমন ইউনিট টাইটেল থেকে আমরা বলতে পারি সিভিসি তে মডিউল টাইটেল, এইভাবে সবগুলো শিখছিলাম। তারপরে শিখছিলাম টিভির ফর্ম রিফর্ম এজেন্ডা সম্পর্কে জানছিলাম ম্যাম। তারপরে শিখেছিলেন ম্যাম মেইন ফিচার অফ দ্য ন্যাচারাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি সম্পর্কে কিছু বলেছিলেন, আমাদের কিছু পয়েন্ট শিখাইছিলেন ম্যাম। আর লেভেল গুলো সম্পর্কে ধারণা দিয়েছিলেন ম্যাম, লেভেল সম্পর্কে। তারপর ইনফরমেশন দুয়ে ম্যাম কম্পিটেন্সি, তারপর কম্পিটেন্সি মানে সংজ্ঞা দিয়েছিলেন, তারপর কম্পিটেন্সি টাইপ গুলো বলেছিলেন, 3টা টাইপ। আর কি ফিচার অফ কম্পিটেন্সি সম্পর্কে আমাদের ধারণা দিয়েছিলেন ম্যাম। আর ডিফারেন্স বিটুইন কম্পিটেন্সি অ্যান্ড স্কিলস সম্পর্কে মানে প্রশ্নের অ্যান্সার করে দিয়েছিলেন ম্যাম। আর বাকিগুলো পরেরগুলো ম্যাম মনে আসছে না। তো এটা কি লিখেন না? জি ম্যাম, লিখেছি। এই এত দূরে লিখছিলাম ম্যাম, বাকিগুলো হচ্ছে বুঝে নিয়েছিলাম আচ্ছা, বুঝতে পারছি। ম্যাম। এগুলো হচ্ছে আমি জাস্ট প্রশ্নগুলো বললাম, অ্যান্সার যদি কোনোটা বুঝাই বলতে হয় তাহলে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা লাস্ট কোথায় পড়ছি? কতটুকু? লাস্ট হচ্ছে আমাদের ম্যাম দেখাইছিলেন আপনি আমরা হচ্ছে লাস্ট কোথায় পড়ছি? টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। ডাইমেনশন অফ কম্পিটেন্সি ডাইমেনশন অফ কম্পিটেন্স। এবং মাস্ট নো ডাইমেনশন অফ নলেজ। কম্পিটেন্স কি পড়ায় ফেলছি নাকি বাকি জি আছে? জি, জি যে ম্যাম, ওটা পড়াই টাচ জি ম্যাডাম, স্কিল ডাইমেনশন তারপরে অফ কম্পিটেন্সি ম্যানেজমেন্ট পড়ানো হয়েছে। পড়ানো হয়েছে। আচ্ছা, ডাইমেনশন অফ কম্পিটেন্সি পড়ানো হয়েছে। তাহলে আমাকে বলেন তো, ডাইমেনশন অফ কম্পিটেন্সি কয়টা? ডাইমেনশন অফ কম্পিটেন্সি কয়টা? চারটা। চারটা ম্যাম। চারটা। চারটা। কি কি? স্কিলস, টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস, আর কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস, আর জব বা রোল এনভায়রনমেন্ট। স্কিল। এবারে আমরা মিলন স্যার আমাকে বলেন তো টাস্ক স্কিলটা কি? টাস্ক স্কিল হচ্ছে, টাস্ক স্কিল আর দ্য ইউজুয়ালি ডিসক্রাইবড ইন দ্য এলিমেন্টস এন্ড পারফরম্যান্স ক্রাইটেরিয়া। মানে এটা মানে কি, বাংলায় বুঝিয়ে বলেন আমাকে। টাস্ক স্কিলের মধ্যে হচ্ছে আমাদের যে এলিমেন্ট গুলো আছে, এলিমেন্টস এন্ড পারফরম্যান্স ক্রাইটেরিয়া গুলো আছে, টাস্ক স্কিলের মধ্যে সেটা ডিসক্রাইব করা হয়েছে। আবার বলেন, হয় নাই। এটা তো আপনি বইয়ের ভাষায় যে জাস্ট ওই রিডিং করে বলছেন। ম্যাডাম, আমাদের যে এলিমেন্টস অফ পারফরম্যান্স ক্রাইটেরিয়াটা আছে, এই টাস্ক স্কিলের মধ্যে এই পারফরম্যান্স ক্রাইটেরিয়া গুলোকে ডিসক্রাইব আকারে দেওয়া আছে। বিষয়টা আসলে ওইভাবে ক্লিয়ার হচ্ছে না।
ম্যাম এটা অন্য বলা কেউ কি যায় বলতে যে পারবেন টাস্ক স্কিলটা কি? এটা হচ্ছে যে এলিমেন্ট এবং ওটা পারফরমেন্স ক্রাইটেরিয়া যেটা সেটাকে কি করতে হবে বা আহ, কতটা ভালোভাবে বা ভালো কাজ ভালো করে কাজটা করা হবে সেটাকে বোঝানো হচ্ছে। সেটা হচ্ছে টাস্ক স্কিলটা হচ্ছে নর্মালি একদম ইজি ভাষায় মনে রাখেন, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজটা করতে পারাটা, জাস্ট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা কাজ করতে পারাটাকে আমরা কি বলবো? স্কিল বলবো। ওকে, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজটা করতে পারাটাকে আমরা কি বলবো? টাস্ক স্কিল বলবো। আর টাস্ক ম্যানেজমেন্ট কোনটা বলবো? একসাথে একাধিক কাজ করতে পারার সক্ষমতাটাকে আমরা টাস্ক ম্যানেজমেন্ট স্কিল বলবো। কন্টিজেন্সি, আপনারা তার মানে এটা বোঝা যাচ্ছে যে ওই খালি শুনছেন ওইটুকুই, কেউ পড়েন নাই। এটা কিন্তু মাস্ট নো নলেজ, আমি বারবার বলতেছি, এটা খুব খুব খুবই ইম্পর্টেন্ট। একটা প্রশ্ন এই টপিক থেকে থাকবেই, মাস্ট। দেখবেন একটা প্রশ্ন এই টপিক থেকে পাবেন, তাহলে ওই টপিকটা আপনাকে একটু ভালো করে বোঝা উচিত না? পড়া উচিত না? এভাবে করলে কি হবে? কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল কোনটা? কন্টিজেন্সি ম্যানেজমেন্ট হচ্ছে আপনি ধরেন একটা কাজ করতে গেছেন, কাজটা করতে 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 যদি কোনো ইরেগুলারিটিস আসে, তখন অল্টারনেটিভ ওয়েতে আপনি এই কাজটা কিভাবে করবেন, সেটাই হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। আপনি যদি একটা কাজ করেন, করতে গেলে যদি এর ভিতরে কোনো ইরেগুলারিটিস আসে, ব্রেকডাউনস আসে বা কোনো ইমপারফেকশনস আসে, তাহলে অল্টারনেটিভ ওয়েতে কিভাবে কাজটা সম্পন্ন করবেন, সেই অল্টারনেটিভ ওয়েতে কাজটা সম্পন্ন করার প্রক্রিয়াকে আমরা কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস বলবো। তারপরে দেখেন জব বা রোল এনভায়রনমেন্ট স্কিল। ওকে, জব বা রোল এনভায়রনমেন্ট স্কিল হচ্ছে একটা কাজ করতে গেলে, মানে মোট কথা হচ্ছে একটা পরিবেশের সাথে খাপ খাইয়ে মানিয়ে চলে যদি কাজটা করতে পারাটাকে আপনার জব বা রোল এনভায়রনমেন্ট স্কিল বলছে। পরিবেশের সাথে খাপ খাইয়ে একটা কাজ করতে পারাটাকে জব বা রোল এনভায়রনমেন্ট স্কিল বলে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন, ওই দিন আমরা সিএস আর সিবিসি এর মধ্যে পার্থক্য শিখছি। তাহলে আমাকে একটু বলেন তো সিএসটা কি? সিএসটা কি স্যার বা এটা ম্যাডাম? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। আমি এটা জানি, আমি তো জানি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, কিন্তু মানে কি এটা আমাকে বুঝা যাচ্ছে। কম্পিটেন্সি এটা হচ্ছে মিস স্ট্যান্ডার্ড একটা তো আমি মানদণ্ড, কম্পিটেন্সি হওয়ার মানদণ্ড। সেটা হচ্ছে সিএস বা সিলেবাস বলা যেতে পারে। একটি কাজ মানদণ্ড সম্পূর্ণ করতে যে পরিমাণ নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড প্রয়োজন হয় তার বিবরণকেই আর বলা হয় জীবনে সিএস। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা সিএস। আর এখানে দেখেন বলছে সিবিসি, এটা হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এই যে সিএস। হ্যাঁ, এখন এখানে বলছে এন ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ইনক্লুডস, একটা সিএস এর ভিতরে কি অন্তর্ভুক্ত থাকে, একটা সিএস এর ভিতরে কি অন্তর্ভুক্ত থাকে। তাহলে এই ক্ষেত্রে দেখেন, আপনি যে একটা সিএস, প্রশ্নটা আপনার এভাবে আসবে, ধরেন আপনি এখন লেভেল 4 কম্পিটেন্ট, আপনাকে একটা সিএস ডেভেলপমেন্ট করতে দেওয়া হলো, তাহলে ওই সিএসটা ডেভেলপমেন্ট করতে গেলে আপনি ওখানে কি কি অন্তর্ভুক্ত করবেন। তাহলে এখানে দেখেন স্কিলস, নলেজ অ্যান্ড অ্যাটিটিউড রিকোয়ারমেন্টস ফর দ্য লেভেল অফ ওয়ার্ক। তাহলে আপনি কোন লেভেলের জন্য কি পরিমাণ স্কিল, নলেজ, অ্যাটিটিউড লাগবে সেটা আপনি কি রিকোয়ারমেন্ট অনুযায়ী সেখানে উল্লেখ করবেন ওই সিএস এ। সেটা কিভাবে? ওইটা হচ্ছে ওই যে আপনার এলিমেন্টস আর পারফরমেন্স ক্রাইটেরিয়া, ওইটাই। তারপর হচ্ছে কোয়ালিটি ইন্ডিকেটরস, কোন কোয়ালিটিটাকে এটা নির্দেশ করে সেটা। তারপর হচ্ছে ন্যাশনাল কোয়ালিফিকেশনস দ্যাট এ পারসন ক্যান রিসিভ, এটা কি ন্যাশনাল কোয়ালিফিকেশন দ্যাট এ পারসন ক্যান রিসিভ হু হ্যাজ বিন অ্যাসেসড
অ্যাজ কম্পিটেন্ট এগেইনস্ট দ্য ন্যাশনাল স্ট্যান্ডার্ড। তাহলে ন্যাশনালি সে যে মানে একটা কম্পিটেন্সি রিসিভ করবে কার এগেইনস্টে কিভাবে কি সেটা সব বলা থাকে। যেমন কোন কোয়ালিফিকেশন অর্জন করবে, কোয়ালিফিকেশন নামটা কিন্তু আপনার লেখা থাকে, খেয়াল করবেন। তাহলে কি কি কিভাবে করবে না করবে, ওই এই কোয়ালিফিকেশনটা অর্জন করার জন্য তার বিষয়বস্তু কি কি থাকবে, এইগুলো ওই সিএস এ অন্তর্ভুক্ত থাকবে। তারপরে দেখেন লার্নিং স্ট্র্যাটেজিস, learning strategies that provide guidance about the organization of training including implementation guideline and training বা learning materials। তাহলে আপনার যে লার্নিং স্ট্র্যাটেজিটা আছে দ্যাট প্রোভাইড গাইডেন্স, তাহলে আপনি কিভাবে শিখবেন কি করবেন না করবেন ওই বিষয়টা এখানে এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা সিএস এ বলা থাকে। লাইক আপনার আন্ডারপিনিং নলেজ, আন্ডারপিনিং অ্যাটিটিউড, কোনটা কি একজন অ্যাসেসর দেখবে, কিভাবে পড়বেন, এটা থাকে। তারপরে দেখেন অ্যাসেসমেন্ট গাইডলাইন, অ্যাসেসমেন্টটা কিভাবে হবে। আপনার এভিডেন্স গাইডের ভিতরে, এভিডেন্স গাইডলাইনের 7টা কম্পোনেন্ট, ওই 7টা কম্পোনেন্টের ভিতরে একটা আছে না আপনার ওই যে কি বলে এটাকে, কি জানো, ওই যে মেথড অফ অ্যাসেসমেন্ট একটা আছে না, মেথড অফ অ্যাসেসমেন্ট। জি ম্যাম। ওইটাই হচ্ছে যে অ্যাসেসমেন্ট গাইডলাইন। তাহলে কিভাবে অ্যাসেসমেন্টটা নিব, আমাদের তিনটা মেথডে আমাদের অ্যাসেসমেন্টটা হবে, স্কিলের, রিটেন, ডেমনস্ট্রেশন, ওরাল, এটা বলা থাকে। তারপরে দেখেন অ্যাসেসমেন্ট গাইডলাইনটা, ওই যে এভিডেন্স গাইডটা কিন্তু অ্যাসেসমেন্ট গাইডলাইনটা কিভাবে অ্যাসেসমেন্টটা নিবে, ওই যে অ্যাসেসমেন্ট গাইডলাইন, এভিডেন্স গাইড। আন্ডারপিনিং নলেজ কি কি চেক করবে একজন অ্যাসেসর, তারপরে আন্ডারপিনিং স্কিল কি কি দেখবে, তার অ্যাটিটিউডটা কি কি থাকা লাগবে, কি কি রিসোর্স লাগবে, ম্যাটেরিয়াল লাগবে, এই সব কিছুই। তাহলে এগুলো কিন্তু একটা সিএস এ বলা থাকে না। মোট কথা আপনি 9টা এলিমেন্টের কথা খেয়াল করেন আছে কিনা, ওইগুলোর ভিতরে বলা আছে না। আবার দেখবেন এভিডেন্স গাইডের ভিতরে, এভিডেন্স গাইডটা সম্পূর্ণ কার, একজন অ্যাসেসরের। একজন অ্যাসেসর কিভাবে একজন ক্যান্ডিডেটকে অ্যাসেস করবে, কোন গাইডলাইন ফলো করে অ্যাসেস করবে, সেটার হচ্ছে প্রমাণটা। ওকে, তার মানে বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখানে দেখেন আমরা কিন্তু অলরেডি সিএস যখন পড়াইছি তখন কিন্তু এই সিএস সম্পর্কে ইলাবোরেটলি আমরা অলরেডি শিখে ফেলছি। এই যে ইউনিট কোড কি, ইউনিট টাইটেল কি, নমিনাল আওয়ার কি, ইউনিট ডেসক্রিপ্টর কি, এগুলো সম্পর্কে কিন্তু অলরেডি আমি জানায় দিছি, শিখে ফেলছি। তো এইখানে দেখেন একজন স্যার মেবি আমাকে প্রশ্ন করছিল, আমার খেয়াল নেই তার নামটা, যে ম্যাম এই যে আমরা যে পড়তেছি ইউনিট কোড টাইটেল, এগুলো কি কোথাও বর্ণনা করা আছে, ইলাবোরেট করা আছে? এই যে দেখেন সিএস, এই সিএস এর এগেইনস্টে এই যে দেখেন ডিফারেন্ট কম্পোনেন্টস অফ অ্যান ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এইটার ভিতরেই এগুলো বলা আছে। ওকে, এটার ভিতরে এগুলো বলা আছে যে ইউনিট কোড সম্পর্কে, টাইটেল সম্পর্কে। সো আপনি একটু এই বিষয়টা দেখে নেবেন। আমি যা বলছি ওইটাই কিন্তু এখানে জাস্ট ইংলিশে, আমি তো বাংলায় বুঝাইছি আপনাদের, আর এখানে কিন্তু ওরা ইংলিশে বলে রাখছে, বলছে। ওকে, তারপরে এই যে দেখেন এলিমেন্টস অফ কম্পিটেন্সি, পারফরমেন্স ক্রাইটেরিয়া, এগুলো কিন্তু একটু পড়বেন, এগুলো একটু পড়তে হবে নিজের জন্য, বা দেখা গেছে কোনো একটা লাইনে আপনার ম্যাচিং এ দিয়েও দিতে পারে। ধরেন এক পাশে একটা বর্ণনা লেখা দিচ্ছে, আরেক পাশে এলিমেন্টস অফ কম্পিটেন্সি, তখন ওইটা কিন্তু আপনার মিলাইতে হবে, এই একটা বিষয়। তারপরে দেখেন এখানে আসছে রেঞ্জ স্টেটমেন্ট ইনফরমেশন, রেঞ্জ স্টেটমেন্ট ইনফরমেশন ইনক্লুড। রেঞ্জ স্টেটমেন্ট বলতে আমরা বুঝি কোনটা বুঝাইছে স্যার ম্যাডাম, রেঞ্জ স্টেটমেন্ট চিনি আমরা, বা রেঞ্জ অফ ভেরিয়েবল, এই কথাটা কি আমরা শুনেছি? জি ম্যাডাম, ওই 9টা কম্পোনেন্টের মধ্যে তো, এই 7টা কম্পোনেন্টের মধ্যে ছিল এই রেঞ্জ অফ ভেরিয়েবল কথাটা। তাহলে এই যে রেঞ্জ অফ ভেরিয়েবল বা রেঞ্জ স্টেটমেন্ট, এই যে রেঞ্জ স্টেটমেন্ট, এই যে আমি দেখাই আপনাকে, এই যে একটা ইয়ের ভিতরে সিএস এর একটা ইয়ে আছে, দাঁড়ান একটু দেখে, এই যে সিএস একটা ডেমো সিএস, এই ডেমো সিএস এর ভিতরে এই যে পারফরমেন্স ক্রাইটেরিয়া, এই পারফরমেন্স ক্রাইটেরিয়াটার ভিতরে এই যে দেখেন বোল্ড করা, নিচে একটা কিন্তু আন্ডারলাইন করা আছে, বোল্ড আর আন্ডারলাইন করা। হ্যাঁ, এই বোল্ড আর আন্ডারলাইনটা আপনার হচ্ছে রেঞ্জ অফ স্টেটমেন্ট বা রেঞ্জ অফ ভেরিয়েবল, রেঞ্জ স্টেটমেন্ট বা রেঞ্জ অফ ভেরিয়েবল। ওকে, তারপরে দেখেন
তাহলে এই যে রেঞ্জ অফ ভেরিয়েবল বা রেঞ্জ স্টেটমেন্ট, এটার ভিতরে কি কি ইনফরমেশন অন্তর্ভুক্ত থাকে, কি কি ইনফরমেশন কি অন্তর্ভুক্ত থাকে, সেটা হচ্ছে দেখেন লেজিসলেশন। লেজিসলেশন মানে হচ্ছে আইন কানুন, সাচ অ্যাজ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। তাহলে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ সম্পর্কে, তারপর মানে অস, যেটাকে আমরা সংক্ষেপে বলি অস, এই অস সম্পর্কে যে আইন কানুন আছে এগুলো আপনার এই রেঞ্জ অফ স্টেটমেন্টে থাকে। বা রেঞ্জ অফ ইকুইপমেন্ট, কোনো একটা ইকুইপমেন্ট, টুলস, প্রসেস বা কোনো একটা প্রসিডিউর, এই বিষয়গুলো সম্পর্কে আপনার রেঞ্জ স্টেটমেন্টে বর্ণিত থাকে। তারপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স এন্ড নিডস অফ লার্নার্স গ্রুপ। ম্যাম স্ক্রিনটা কি আমাদের শেয়ার করা যায়? তার উপর স্ক্রিনটা শেয়ার আছে না, দেখা না যাচ্ছে না? ম্যাম, স্ক্রিন শেয়ার নেই। এবার চলে গেছে, এতক্ষণ ছিল না। মানে এখন কি দেখতে পাচ্ছেন এখন আপনাদের চলে মানে গেছে, কয়জন আছে? হ্যাঁ জি ম্যাম। স্ক্রিনটা চলে এসেছে। এখন স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা দাঁড়ান, আমি আবার বন্ধ করে আবার শেয়ার করছি, একটু দাঁড়ান। এবার দেখতে পাচ্ছেন? এখন স্ক্রিন শেয়ার হয়নি ম্যাডাম। আমি তো করলাম। না ম্যাডাম, স্ক্রিন শেয়ার হয়নি। দেখা যাচ্ছে তো ম্যাডাম, স্ক্রিন তো দেখা যাচ্ছে। এবার আসছে, এবার ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, দেখেন তাহলে বলছে আমাদের লার্নারের যে নিড আছে তার উপর ভিত্তি করে, সেই লার্নারের নিডের উপর ভিত্তি করে লার্নারকে আবার 3টা ক্যাটাগরিতে ডিফাইন করা হয়েছে। সেটা কি কি একটু লিখবেন। লার্নারের নিডের উপর ভিত্তি করে লার্নারের ক্যারেক্টারিস্টিক্স বা লার্নারকে আবার 3 ভাবে ডিফাইন করা হয়েছে। সেটা হচ্ছে আপনার পার্টিকুলার নিড, মানে লার্নারের নিড, নিড কয় ধরনের, নিড মানে কি চাহিদা। তাহলে লার্নারের নিড কয় ধরনের হইতে পারে বা কি কি হইতে পারে, সেটা হচ্ছে লার্নারের নিড হচ্ছে 3 ধরনের, লার্নারের চাহিদা 3 ধরনের, বা চাহিদার উপর ভিত্তি করে লার্নার 3 ধরনের, বা লার্নারের উপর ভিত্তি করে লার্নারের চাহিদা 3 ধরনের, যেভাবেই বলেন না কেন। মোট কথা হচ্ছে নিড 3 ধরনের। সেটা কি কি? সেটা হচ্ছে স্পেশাল নিড, স্পেসিফিক নিড, আর হচ্ছে পার্টিকুলার নিড। পার্টিকুলারটা আগে আসে, সরি। তাহলে আপনি বলতে পারেন পার্টিকুলার নিড, স্পেশাল নিড, আর একটা হচ্ছে কি স্পেসিফিক নিড। আমি আবারও বলছি, পার্টিকুলার নিড, স্পেশাল নিড, আর একটা হচ্ছে কি স্পেসিফিক নিড। তাহলে পার্টিকুলার নিডটা কি আবার? পার্টিকুলার নিড হচ্ছে আপনার নির্দিষ্ট একটা গোষ্ঠী বা মানুষ, মানে জনগোষ্ঠীর জন্য, একটা গ্রুপের জন্য, নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা কোনো একটা গ্রুপের জন্য, আমি আবারও বলছি নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা গ্রুপের জন্য যে চাহিদাটা আছে, সেটা কি হতে পারে? ধরেন ওমেন, মহিলাদের কোনো একটা গোষ্ঠী, বা যারা ইংলিশ কম বুঝে, ইংলিশ কম পারে, এই টাইপের একটা গোষ্ঠীদের জন্য। ওকে, তারপরে স্পেশাল, স্পেশাল কাদের জন্য? স্পেশাল কাদের জন্য কোনো আইডিয়া? স্পেশাল কাদের জন্য হতে পারে? যেমন যারা যে আদিবাসী নৃগোষ্ঠী, বুঝি নাই, আবার একটু বলবেন? আদিবাসী আদিবাসী উপজাতিদের জন্য। স্পেশাল উপজাতি, বলতে এটা আসলে পার্টিকুলার। ম্যাম, হ্যাঁ স্পেশাল বলেন বলতে যে আসলে এটাকে আসলে যারা একটু ওই বুদ্ধি প্রতিবন্ধী বা আমরা এটাকে বোঝাই অনেক সময়, বা দেখা যাচ্ছে যারা শারীরিক প্রতিবন্ধী হ্যাঁ। এই জাতীয়। ম্যাডাম যেটা বলছেন সেটা কিন্তু আবার ওই যে আদিবাসী একটা গোষ্ঠী না, আদিবাসী, তাহলে এটা কিন্তু ওটা পার্টিকুলারে চলে যাবে, পার্টিকুলার হবে। পার্টিকুলারে চলে যাবে। হ্যাঁ, তাহলে স্পেশাল বলতে আমরা এখানে স্পেশাল পারসন, যে আমাদের ডিসেবল পারসন, তাদের ক্ষেত্রে বোঝাবো, তাদের ক্ষেত্রে যে নিড বা চাহিদাটা আমরা তাদের ফিল আপ করবো, এটা বোঝাবো। আর স্পেসিফিক হচ্ছে স্পেসিফিক কিছু পারসনদের জন্য, স্পেসিফিক ভাবে, মানে নির্দিষ্ট। যেমন হইতে পারে আমি একটা অ্যাসেসমেন্টে গেলাম, সেই অ্যাসেসমেন্টে একটা লার্নার মানে চোখে কম দেখে, ওকে, তাহলে তাকে আমি কি করতে পারি? সর্বোচ্চ তাকে আমি সামনের সিটে এনে বসাইতে পারি, বা তার যে লেখাটা, সেই লেখাটার সাইজটা, মানে সরি লেখা না, প্রশ্নের যে সাইজটা, সেই সাইজটা আমি একটু ফন্টটা বড় করে দিতে পারি, ঠিক না? এই এই বিষয়টা করতে পারি। ওকে, ম্যাডাম এই স্পেশাল নিডটা কাদের জন্য বললেন এটা বুঝতে পারিনি।
স্পেশাল নিডটা আমি বলেছি আমাদের সমাজে ডিসেবল পারসন আছে, স্পেশাল কিছু ও আচ্ছা পারসন আচ্ছা, সরি শুনতে পারিনি আমি। পিডাব্লিউডি আমরাকে বলি, যেটা পারসন উইথ ডিসএবিলিটি, সেই পারসনদের জন্য আমরা এই স্পেশাল নিডটা রাখবো, পারসন উইথ ডিসএবিলিটি। ওকে, তারপরে দেখেন নিড ক্লিয়ার হইছে? জি ম্যাম। জি জি, নিড তাহলে কত ধরনের? 3 তিন ধরনের: ধরনের। 3 ধরনের: কি? পার্টিকুলার পার্টিকুলার নিড, নিড, স্পেশাল নিড, স্পেশাল নিড, স্পেশাল নিড, স্পেসিফিক নিড। স্পেশাল নিড কি? স্পেশাল স্পেশাল নিড স্পেশাল নিড হচ্ছে প্রতিবন্ধী যারা, তাদের জন্য। যাদের স্পেশাল প্রতিবন্ধী নিড বলবো আছে, না, এটা ডিসেবল বলতে হবে, আসলে প্রতিবন্ধী বলার পারসন নিষেধ। উইথ ডিসএবিলিটি, পিডব্লিউডি যারা আছে পারসন তাদের উইথ জন্য যদি আমরা তাদের জন্য জি আমরা আমরা কিন্তু প্রতিবন্ধী বলবো না, প্রতিবন্ধী বললে তার সাথে অবশ্যই ব্যক্তি যোগ করবো। আমরা তাদেরকে অবশ্যই রেসপেক্ট দিয়ে বলবো, হ্যাঁ, তাহলে প্রতিবন্ধী ব্যক্তি বলবো, বা আমরা বলবো আচ্ছা, সরাসরি পারসন উইথ ডিসএবিলিটিতে জন্য সচরাচর আপনার স্পেশাল নিডটা করা হয়, স্পেশাল, তারা আমাদের জন্য স্পেশাল। ওকে, স্পেসিফিক হচ্ছে আমি স্পেসিফিক কিছু প্রবলেমের উপর বা স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে যে নিডগুলো আমি তাদের প্রোভাইড করব বা কমপ্লিট করব, সেটা। এরপর দেখেন হচ্ছে তারপরে গেল কি, দেখেন স্পেশাল ক্যারেক্টারিস্টিক, এটা তো গেলই। তারপরে যে পার্টিকুলার লোকেশন, একটা নির্দিষ্ট লোকেশন যদি আমি দেই, এটাও আপনার রেঞ্জ স্টেটমেন্টে ইনক্লুড হবে। তারপরে দ্য রেঞ্জ অফ অ্যাপ্লিকেশনস অ্যারাইজিং ফ্রম, দ্য রেঞ্জ অফ অ্যাপ্লিকেশনস অ্যারাইজিং ফ্রম পার্টিকুলার কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম, the range of application arising from particular quality assurance system, যদি কোনো একটা কিছুর কোয়ালিটি রিলেটেড কোনো কিছু থাকে, তো সেই বিষয়গুলো সম্পর্কেও আমরা রেঞ্জ স্টেটমেন্ট থেকে জানতে পারবো। মোট কথা হচ্ছে এই যে দেখেন এইখানে যে ইনফরমেশন গুলা, এই ইনফরমেশন গুলা কখনো সিঙ্গেল থাকবে না। এইখানে বোল্ড আর আন্ডারলাইন করা ওয়ার্ড গুলো দ্বারা এটা বুঝাবে যে এই ওয়ার্ডটা এখানেই সমাপ্ত না, এর ভিতরে আরো কিছু ইনফরমেশন আছে, আর সেই ইনফরমেশন গুলাই কিন্তু আপনার এই যে এখানে নিচে দেওয়া থাকে, এখানে কিন্তু নিচে ওই ইনফরমেশন গুলো দেওয়া থাকে। তারপরে দেখেন তাহলে এইখানে কিন্তু আপনার বিষয়টা এরকম দাঁড়ায় যে আমি কিন্তু বলছি যে কোনটা রেঞ্জ আর কোনটা ভেরিয়েবল, এটাও কিন্তু আবার আপনাকে বুঝতে হবে। তাহলে ভেরিয়েবল হচ্ছে এই যে এইগুলা, ভেরিয়েবল হচ্ছে এইগুলা, আর রেঞ্জ হচ্ছে এই যে এইটার এগেইনস্টে ভিতরে যে আরো ইনফরমেশন গুলো আছে, যেটা সীমা বলা হয় রেঞ্জ, সেটা মানে এই যে নিচে দেওয়া থাকে ওইগুলো হচ্ছে রেঞ্জ, আর এগুলো কি, এগুলো আপনার ভেরিয়েবল, আর ওইগুলো আপনার রেঞ্জ। ওকে, এটুকু ক্লিয়ার? ম্যাডাম আরেকবার বলেন, আমি ম্যাডাম একটু আরেকবার বলেন। আচ্ছা, রেঞ্জ এবং কোনটা আরেকবার ভেরিয়েবলের বলবে? রেঞ্জ এবং ভেরিয়েবলের আমি বলছি ভেরিয়েবল মানে হচ্ছে, আপনি একটু সাউন্ডটা অফ করে দেন, আপনার ওইখান থেকে মেবি একটু সাউন্ড আসে, হ্যাঁ, একটু অফ করে রাখেন, যেটা বুঝবেন না সেটা বলেন, আমি রেসপন্স করবো অবশ্যই। আমি আরেকবার বলছি, একটু শুনেন, সেটা হচ্ছে ভেরিয়েবল, ওকে, রেঞ্জ অফ ভেরিয়েবল, তাহলে কোনটা ভেরিয়েবল আর কোনটা রেঞ্জ, এটাই আমি এখন এখানে দেখব। তাহলে কোনটা ভেরিয়েবল কোনটা রেঞ্জ, তাহলে ভেরিয়েবল কথার মানে হচ্ছে আপনার পরিবর্তনশীল, ভেরিয়েবল কথার মানে হচ্ছে পরিবর্তনশীল। তাহলে এই যে এখানে একটা ওয়ার্ড, এই যে দেখেন পারফরমেন্স ক্রাইটেরিয়ার ভিতরে বোল্ড আর আন্ডারলাইন করা যে ওয়ার্ডটা, এটা হচ্ছে কি ভেরিয়েবল, দ্যাট মিনস এই ওয়ার্ডটা পরিবর্তনশীল, এই ওয়ার্ডটা কিন্তু এখানেই সীমাবদ্ধ না বা সমাপ্ত না, আরো কিছু ইনফরমেশন আছে এই ওয়ার্ডে। ওকে, সেটা হচ্ছে কি কি আছে সেটা আমরা পরে দেখব। আরেকটা বিষয়, এটা হচ্ছে রেঞ্জ, সরি ভেরিয়েবল আর রেঞ্জ, তাহলে কি কি ইনফরমেশন আছে এর ভিতরে আরো অন্তর্ভুক্ত, সেটা হয়ে যাবে আমার রেঞ্জে। তাহলে কি কি ইনফরমেশন সেটা আমরা এখানে নিচেই পেয়ে যাব, রেঞ্জ অফ ভেরিয়েবলে নিচে পেয়ে যাবো। এখানে এই সিএসটাতে, এটা তো বইয়ের সাথে সম্পৃক্ত, এই সিএসটাতে আপনার ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, এই দিতে পারেন সিএস, আপনারা আপনাদের অকুপেশন রিলেটেড সিএসটা যদি ওপেন করেন, আপনারা যদি আপনাদের অকুপেশন রিলেটেড সিএসটা ওপেন করেন তাহলে তাহলে তো সেখানেই দেখতে পাবেন।
ওকে, ম্যাডাম এই ক্লাসটি কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা, এবার দেখেন আপনার এখান থেকে একটা প্রশ্ন আসে। এখান থেকে প্রশ্নটা এরকম আসে যে রেঞ্জ স্টেটমেন্টে কি কি ইনফরমেশন ইনক্লুড করা হয়, রেঞ্জ স্টেটমেন্টে কি কি ইনফরমেশন অন্তর্ভুক্ত করা হয়, বা রেঞ্জ স্টেটমেন্টে কি কি ইনফরমেশন থাকে। আপনার প্রশ্ন কিন্তু এইভাবে আসে, রেঞ্জ স্টেটমেন্টে কি কি ইনফরমেশন থাকে। একটু হোল্ড করবেন। তোমার ক্লাসে একটা লার্নার আছে না, যেটা যার মা হচ্ছে আমার এই যে বেকারিয়ান পেস্ট্রিতেও আছে, তো তুমি কি ওই লার্নার থেকে তার মায়ের নাম্বারটা আমাকে একটু দিতে পারবা? আচ্ছা, এটুকু ক্লিয়ার স্যার ম্যাডাম? জি ম্যাডাম। ম্যাডাম আচ্ছা, এবার দেখেন তাহলে এটা কিন্তু প্রশ্ন আসে, আমি বারবার বলছি এটা একটু পড়বেন। আপনার প্রশ্ন আসবে এইভাবে যে রেঞ্জ স্টেটমেন্টে কি কি ইনফরমেশন অন্তর্ভুক্ত থাকে, তখন কিন্তু আপনাকে এগুলো লিখতে হবে যে লেজিসলেশন সাচ অ্যাজ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, এগুলাই কিন্তু আপনাকে লিখতে হবে। আপনি চাইলে কিন্তু সেখানে বানায় লিখতে পারবেন না কিছু, এগুলাই লিখতে হবে। তারপরে দেখেন, এই যে দেখেন এখানে আছে একটা প্রশ্ন যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস মে ইনক্লুড, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ভিতরে কি কি অন্তর্ভুক্ত থাকবে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলতে এখানে বোঝাচ্ছে যে আপনার যে লার্নার, এই লার্নাররা সবাই কিন্তু এক না, আপনার লার্নার ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট ক্যাটাগরির থাকবে। এই যে দেখেন আপনারা যে এই ব্যাচে আছেন, এখানে আমরা যারা আছি উপস্থিত, আমরা সবাই কি এক? আমাদের বয়স সীমা সবার কি এক? এক না। আমরা এখানে এক একজন এক এক উদ্দেশ্যে, এক এক পারপাসে, এক এক এইজের, এক এক মেন্টালিটির, এক এক কালারের, সবকিছু আলাদা আলাদা না, ভিন্ন ভিন্ন না, এগুলোই হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের মধ্যে পড়ে। তাহলে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের মধ্যে কি কি বিষয়গুলো পড়ে একটু দেখেন। আপনার ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের মধ্যে দ্যাট মিনস আপনার লার্নারের মধ্যে কি কি আপনার ইয়ে থাকতে পারে, সেটা হচ্ছে দেখেন লার্নিং ডিফিকাল্টিস। আপনার লার্নারের কিন্তু লার্নিং ডিফিকাল্টিস দ্যাট মিনস শিক্ষার যে ইয়েটা আছে, সমস্যাটা আছে, সেটা থাকতে পারে। ওকে, তারপরে দেখেন লিটারেসি আর নিউমেরিসি নিড। লিটারেসি শিক্ষকতা মানে আপনার হচ্ছে শিক্ষকতা বা নিরক্ষরতা বা হচ্ছে গণনাগত প্রয়োজনীয়তা থাকতে পারে আপনার লার্নারের ভিতরে। আপনার লার্নার বলতে পারে না, আপনার লার্নার অশিক্ষিত, এরকমও থাকতে পারে। তারপরে দেখেন কালচারাল ব্যাকগ্রাউন্ড, ইমেজ অ্যান্ড পার্সপেকশন, তার তার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা, তার ধর্মীয়গত বলেন ইয়ে বলেন, তার কালচারাল যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আলাদা থাকতে পারে, তার হচ্ছে গিয়ে পার্সপেকশনটা ভিন্ন থাকতে পারে। ওকে, তারপরে দেখেন সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, আপনার লার্নার আর্থিকভাবে সচ্ছল অসচ্ছল দুইভাবেই থাকতে পারে, আপনার লার্নার ধনী গরিব এটাও হইতে পারে। ওকে, তারপরে দেখেন এইজ জেন্ডার, এইটাও আপনার লার্নারের ভিতরে মানে ডিফারেন্ট থাকতে পারে। আপনার লার্নার বিভিন্ন এইজের হইতে পারে, আপনার লার্নার কিন্তু শুধু যে অলওয়েজ মেল ফিমেল হবে তা কিন্তু না, আপনার লার্নার থার্ড জেন্ডারও হইতে পারে। ওকে, তারপরে দেখেন রিলিজিয়াস প্র্যাকটিস, আপনার ধর্মীয়গত ভাবেও কিন্তু সে আলাদা হইতে পারে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান মুসলিম সবই হইতে পারে, সব ধরনের হইতে পারে। ইন্টেলেকচুয়াল ইম্পায়ারমেন্ট ও ডিসএবিলিটি, আপনার লার্নার কিন্তু সব সময় যে সাবলীল হবে স্বাভাবিক হবে তা কিন্তু না, অস্বাভাবিক ডিসেবল হতে পারে, তার একটা হাত নাই, হতে পারে পা নাই, হতে পারে তার দৃষ্টি শক্তি নাই, হতে পারে আপনার তার কানে কম শুনে, বিভিন্ন রকমের হইতে পারে এরকম। তারপরে হচ্ছে মেডিকেল কন্ডিশন তার ভালো থাকতে নাও পারে, তার ডায়াবেটিস, ওকে, তারপর মৃগী রোগ হইতে পারে, এগুলো হইতে পারে। ডিসএবিলিটি ইনভলভিং হিয়ারিং ভার্সন ভয়েস অর মোবিলিটি, তাহলে তার কিন্তু ওই যে একটু আগে আমি যেটা বললাম যে ফিজিক্যাল দিয়েও সে কিন্তু ইম্পায়ারমেন্ট হইতে পারে, ডিসেবল হইতে পারে। সাইকোলজিক্যাল অর সাইক্রাটিক ইম্পায়ারমেন্ট হতে পারে, সে হচ্ছে মানসিকভাবে একটু স্ট্রেস আছে, এরকমও আপনার লার্নার হতে পারে।
এইটুকু কি বুঝতে পারছি যে আমার লার্নার কি কি টাইপের হইতে পারে, তার ভিতরে কি কি ডিফারেন্স থাকতে পারে? ক্লিয়ার জি ম্যাডাম, স্যার ম্যাডাম? ক্লিয়ার। এখন আপনি যদি প্রশ্ন করে যে আপনার লার্নার, ধরেন আপনাকে এখন ভাইভাতে প্রশ্ন করলো বা রিটেনেও আসলো যে আপনার লার্নারদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স গুলো কি কি হইতে পারে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স গুলো কি কি হইতে পারে, ওকে, এটাও কিন্তু হইতে পারে, তাই না? এরকম আসতে পারে। এরপর দেখেন ক্লায়েন্টস উইথ পার্টিকুলার নিড, ক্লায়েন্টস উইথ পার্টিকুলার নিড। পরে দেখেন এখানে ক্লায়েন্টস উইথ পার্টিকুলার নিডের ভিতরে যে বিষয়গুলো সেটা হচ্ছে ওমেন হোয়ার আন্ডার রিপ্রেজেন্টেড। ওমেন, ওমেনরাও কিন্তু আপনার এখানে পার্টিকুলার নিডের ভিতরে, পার্টিকুলার নিড কাদের জন্য বলছিলাম না, বলছিলাম একটা নির্দিষ্ট গোষ্ঠী, তারপর একটা নির্দিষ্ট গ্রুপ, এই টাইপের। তাহলে ওমেনরাও কিন্তু আপনার এখানে ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডের অন্তর্ভুক্ত। ওমেন একটা গোষ্ঠী। রুরাল অ্যান্ড রিমোট রানার্স, রুরাল রিমোট এরিয়ার যে লার্নার গুলো আছে এরাও আপনার ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডস এর অন্তর্ভুক্ত হতে পারে। তারপর দেখেন পিপল উইথ ডিসএবিলিটিস ইদার পার্মানেন্ট অর টেম্পোরারি। তাহলে এই যে ডিসএবিলিটি পিপল যারা আছে তারাও কিন্তু আপনার পার্টিকুলার নিডের অন্তর্ভুক্ত হইতে পারে। তারপরে নন ইংলিশ স্পিকিং ব্যাকগ্রাউন্ডের যে পিপল গুলো আছে তারাও আপনার একটা নির্দিষ্ট গ্রুপ, তো যারা পারে তারা তো পারে, আর যারা পারে না তাদেরকে নিয়ে একটা নির্দিষ্ট গ্রুপ হতে পারে না, তারাও কিন্তু তাহলে ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডের অন্তর্ভুক্ত হতে পারে। ইয়ুথ অ্যাট রিস্ক, দ্যাট মিনস টিনেজার, টিনেজার একটা গ্রুপ না, ওইটাও কিন্তু একটা ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডের অন্তর্ভুক্ত হতে পারে। তারপর হচ্ছে সার্ভাইভার্স অর টর্চার বা ট্রমা, তাহলে যারা আপনার ট্রমা বা টর্চারে আছে এই টাইপের লোকগুলোও কিন্তু আপনার পার্টিকুলার নিডের অন্তর্ভুক্ত হতে পারে। ক্লিয়ার? এগুলো কিন্তু আপনার Yes, প্রশ্ন আসে যে জি ম্যাডাম। ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিডের অন্তর্ভুক্ত কারা কারা, কারা কারা পার্টিকুলার নিডের সুবিধা ভোগ করবে বা পার্টিকুলার নিডের অন্তর্ভুক্ত হতে পারে কোন কোন লোক, কোন কোন গ্রুপ, কারা, এটা। ওকে, ক্লিয়ার? জি ম্যাডাম, ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখেন এখানে সাপোর্ট পারসন মে ইনক্লুড, আপনি সমস্যায় পড়তেই পারেন, তাহলে সমাধানের জন্য বা একটা সাপোর্টিভ পারসন হিসেবে আপনি কাকে কাকে অন্তর্ভুক্ত করতে পারেন, সেটা হচ্ছে হতে পারে সে আপনার ফ্যামিলি মেম্বার, হতে পারে গভর্নমেন্টের কোনো অফিসার স্পেশালিস্ট, হতে পারে আপনার পিয়ার, পিয়ার মানে হচ্ছে আপনার কলিগ, হতে পারে ইন্টারপ্রেটার্স, ওই যে ভাষা দোভাষী আছে না, দোভাষী তারা, হতে পারে কমিউনিটি রিপ্রেজেন্টেটিভস, হতে পারে নোট টেকার, টেকনিক্যাল সাপোর্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সোনেল, স্টুডেন্ট কাউন্সিলর, ইকুইটি লিয়াজো অফিসার, এগুলো সবই আপনার হইতে পারে। ওকে, তাহলে আপনার প্রশ্ন আসবে যে সাপোর্টিভ পারসন হিসেবে কারা কারা অন্তর্ভুক্ত থাকতে পারবে, তখন সেক্ষেত্রে আপনার এই পারসন গুলার নাম আপনার বলতে হবে, আরো যে নিচে আছে এই পারসন গুলার নাম। ম্যাডাম এটা কি সবগুলোর নামই বলতে হবে না কয়েকটা বললে হবে? এটা যেহেতু ছোট ছোট তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে 5-6টার মতো দিলে ভালো হয়। আপনারা সবসময় অপশন চিন্তা করবেন যে 4-5টা করে দিতে, মানে না, পয়েন্ট মানে পয়েন্ট। এটা কি উল্লেখ করা থাকে যে এরকম হচ্ছে যে সাপোর্ট পারসন কে কে থাকতে মাঝে পারে? মাঝে আপনার উল্লেখ করে দেয়, মাঝে মাঝে আপনার উল্লেখ করে যে দেয় 3টা দেন 4টা দেন এরকম দেয়, আর যখন উল্লেখ করে না তখন তারা দেখা গেছে একটু বেশি এক্সপেক্ট করে, কারণ আমাদের কিন্তু অনেক বেশি করে দেওয়া, অনেক সময় দেখা গেছে 3টা দেয় 2টা দেয়, এক্ষেত্রে হয় না, তখন আরো ওরা চায়। তো এখন বর্তমানে ওরা একটু 4টা 5টা দিলে বেশি খুশি হয়, বুঝতে পারছেন? এবার আসেন আমরা একটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ কেউ কিছু বলবেন? আচ্ছা, মনে হয় বুঝতে পারছেন। আচ্ছা দেখেন, এটা কিন্তু আমাদের কিন্তু রিটেন ডেমনস্ট্রেশন ওরালের পাশাপাশি এভিডেন্সও করতে হবে, আমাদের রিটেন ডেমনস্ট্রেশন ওরালের পাশাপাশি এভিডেন্সও করতে হবে। এভিডেন্সটা কি? এভিডেন্স হচ্ছে একটা প্রমাণ। কিসের প্রমাণ?
এই যে দেখেন, আপনি যে ভবিষ্যতে ট্রেনার হবেন, ট্রেনার হইতে গেলে কিন্তু তাকে কিছু কাজ করতে হয়, তাকে কিছু সেশন প্ল্যান, আপনাদের লেসন প্ল্যান, বা আমরা যেটা এখানে বলি ইউনিট ডেলিভারি প্ল্যান, তারপরে হচ্ছে আরো কিছু নোট গাইড, আরো অনেক কিছু আছে, এগুলো তৈরি করতে হয়। ওকে, আর আপনি যে একজন অ্যাসেসর হবেন, আপনারা তো এখানে CBT&A করতে আসছেন, তাহলে আপনি যে অ্যাসেসর হবেন, তাহলে অ্যাসেসর হতে গেলে কি কি বিষয় আপনার জানা লাগবে? আপনি কি অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স করতে পারেন কিনা, প্রশ্ন করতে পারেন কিনা ঠিক মতো, অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করতে পারেন কিনা, এই বিষয়গুলো জানতে হবে। এটার উপর ডিপেন্ড করে ওভারঅল একটা এভিডেন্স তৈরি করা লাগে, আর ওই এভিডেন্সটাই আপনার প্রমাণ। এই যে আমি আপনাকে ট্রেনিং সেশনে যে সবগুলো শিখাইছি, বা আপনি যে আসলেই এই কাজগুলো করতে পারেন, জানেন, এগুলোই হচ্ছে তার প্রমাণ। ওকে, তাহলে দেখেন টাস্ক অ্যানালাইসিস। টাস্ক অ্যানালাইসিস হচ্ছে, টাস্ক মানে কি, একটা কাজ, আর অ্যানালাইসিস মানে হচ্ছে বিশ্লেষণ করা। এই টাস্ক অ্যানালাইসিসের উপরে কিন্তু আবার আছে। আমাদের একটা CBT&A এর জন্য, মানে ট্রেনার এন্ড অ্যাসেসরের জন্য আমাদের একটা এভিডেন্স করা লাগে, আর সেখানে 22টা এভিডেন্স থাকে। ওই 22টা এভিডেন্সের ভিতরে 5 নাম্বার এভিডেন্সটা হচ্ছে আপনার টাস্ক অ্যানালাইসিস। দ্যাট মিন্স একটা কাজকে এখানে বলছে যে, এখানে বলছে দ্য কন্টেন্ট অফ এ লার্নিং সেশন নিডস টু রিফ্লেক্ট দ্য লার্নিং আউটকাম, needs to reflect the learning outcome and assessment criteria. Trainer needs to examine the learning outcome carefully and identify the skill and information that the learner needs to demonstrate competency. তাহলে এই ক্ষেত্রে এটা আপনার কি বুঝাইছে? এটা হচ্ছে একটা কাজ করার জন্য কি পরিমাণ নলেজ, স্কিল, অ্যাটিটিউড প্রয়োজন হবে তা বিশ্লেষণ করা বা যাচাই বাছাই করাটাই হলো কি টাস্ক অ্যানালাইসিস। ওকে, এবং দেখেন এখানে দুটো পয়েন্ট আছে যে আমরা যখন টাস্ক অ্যানালাইসিস করব তখন কোন কোন বিষয়গুলো দেখব। ওকে, সেখানে দেখেন এখানে আছে, গেল, এই যে দেখেন একটা সেশনে আমরা কি কি অর্জন করব, তার জন্য আমাদের কি কি মানে তার জন্য আমাদের কি 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 বলে এটাকে প্রয়োজন, সেই ইনফরমেশনটা মিট করছে কিনা তা আমরা এখানে খেয়াল করব। এই যে দেখেন, কি অর নেসেসারি ইনফরমেশন রিকোয়ার্ড টু মিট দ্য সেশন আউটকাম। আমি আবারও বলতেছি, এটার মানে হচ্ছে একটা সেশনে আমরা কি কি অর্জন করব, ওকে, তার জন্য আমাদের কি কি প্রয়োজন, সেই ইনফরমেশনটা মিট করছে কিনা তা আমরা এখানে দেখবো, এই টাস্ক অ্যানালাইসিসে দেখবো। আরেকটা হচ্ছে রিয়েল ওয়ার্ক প্র্যাকটিস, দ্যাট মিনস প্র্যাকটিক্যাল স্কিল। অবশ্যই একটা মানে একটা কাজটা কি ঠিক মতো হচ্ছে কিনা, রিয়েল ওয়ার্কে হচ্ছে কিনা, প্র্যাকটিস বা প্র্যাকটিক্যালি করানো হচ্ছে কিনা। বা আমরা কিন্তু বারবার বলছি আমাদের যে এই কি বলে এটাকে CBT-তে, হ্যাঁ, বা এই যে টিভেটে আমরা কারিগরি শিক্ষাটাতে যদি বলি, এখানে কিন্তু আমাদের স্কিলটাকে 80% ধরা হয়, মানে ফোকাস করা হয়। আর হচ্ছে জেনারেল লাইনে কিন্তু আবার আমাদের থিওরিটাকে আবার যেহেতু বলছি, কারিগরি যেহেতু বলছি, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের প্র্যাকটিক্যাল সেশনটা বেশি থাকবে, প্র্যাকটিক্যাল ওয়ার্কটা বেশি থাকবে। তো এই বিষয়টাও আমরা খেয়াল রাখবো। এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে একজন ট্রেনার যখন টাস্ক অ্যানালাইসিস করবে তখন কোন কোন দিক বিবেচনা করবে। একজন ট্রেনার যখন টাস্ক অ্যানালাইসিস করবে, এখানে দেখেন সাম অফ দ্য পয়েন্টস নিডস টু কনসিডার হোয়েন ক্যারিং আউট এ টাস্ক অ্যানালাইসিস। তাহলে একজন ট্রেনার যখন টাস্ক অ্যানালাইসিস করবে তখন কোন কোন দিক বিবেচনা করবে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল সেফটি। ওকে, কাজের আগে নিরাপত্তাটা সে অবশ্যই বিবেচনা করবে। এরপরে কি করবে, কোয়ালিটি, সে যে কাজটা করতেছে ওই কাজের কোয়ালিটিটা সে এনশিওর করবে। তারপরে হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ ডিটেলস। দেখেন সে যখন ওই কাজটা বিশ্লেষণ করবে তখন ওইখানে পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন দিচ্ছে কিনা,
ওকে, তারপরে হচ্ছে কি আবার দেখেন ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ। অবশ্যই ল্যাঙ্গুয়েজ আপনার কি হইতে হবে, সিম্পল হইতে হবে, যেন খুব সহজে সবাই বুঝতে পারে। তারপরে হচ্ছে ইনক্লুড হিন্টস অ্যান্ড টিপস টু মেক দ্য টাস্ক ইজিয়ার। ইনক্লুড হিন্টস অ্যান্ড টিপস, আপনি ওই কাজটা সহজ করার জন্য আপনার কি করতে হবে, কিছু কিছু হিন্টস দিতে হবে, কিছু কিছু টিপস দিতে হবে সহজে বোঝার জন্য। আবার বলছে ইউজ এনি গ্রাফিক্যাল এইডস, সে কি করবে, গ্রাফিক্যাল কিছু এইড যেমন ডায়াগ্রাম হইতে পারে, ফটোজ হইতে পারে, এগুলো সে ইউজ করবে। এইটুকু বোঝা গেছে টাস্ক অ্যানালাইসিসের বিষয়টা? এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। জি মিস। স্যার ম্যাডাম, টাস্ক অ্যানালাইসিস বোঝা গেছে? ম্যাডাম বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখেন কারিকুলাম ডকুমেন্টস। এই কারিকুলাম ডকুমেন্টস হচ্ছে এটা কম্পিটেন্সির একটা সেট, অর্থাৎ কম্পিটেন্সি কি চাচ্ছে তা প্রদর্শন করবে কারিকুলাম ডকুমেন্টস। কম্পিটেন্সি কি চাচ্ছে তা প্রদর্শন করবে হচ্ছে একটা কারিকুলাম ডকুমেন্টস। আমরা সিএস আর সিবিসি, সিবিসি কথাটা পড়ছি না ম্যাডাম গত ক্লাসে? সিবিসি কম্পিটেন্সি বেসড কারিকুলাম, ওই কম্পিটেন্সি বেসড কারিকুলাম বা সিবিসি হচ্ছে আপনার এই যে এই কারিকুলাম ডকুমেন্ট। এই কারিকুলাম ডকুমেন্ট আর হচ্ছে সিবিসি একই কথা। কারিকুলাম ডকুমেন্ট বা সিবিসি কিন্তু একই কথা। তাহলে কারিকুলাম ডকুমেন্ট হচ্ছে এটা কম্পিটেন্সির একটা সেট, ওকে, অর্থাৎ কম্পিটেন্সি কি চাচ্ছে তা প্রদর্শন করবে হচ্ছে এই কারিকুলাম। কম্পিটেন্সি কি চাচ্ছে তা প্রদর্শন করবে এই কারিকুলাম। ক্লিয়ার? দেখেন এখানে সিবিসির একটা সুন্দর, সিবিসি বা কারিকুলাম ডকুমেন্টের একটা সুন্দর ডেফিনেশন দেওয়া আছে, সেটা হচ্ছে এ কারিকুলাম ডকুমেন্ট, এ কারিকুলাম ইজ এ ডকুমেন্টেড রিপ্রেজেন্টেশন। তাহলে এটা কিন্তু একটা ডকুমেন্টেড রিপ্রেজেন্টেশন অফ এ সেট অফ কম্পিটেন্সি। তাহলে এখানে সেট বলছে, তাহলে কিন্তু এটা একটা কম্পিটেন্সি না, এটা কিন্তু অনেকগুলা কম্পিটেন্সির রিপ্রেজেন্টেশন। এটা কিন্তু একটা কম্পিটেন্সির না, এটা কিন্তু অনেকগুলো ডকুমেন্ট কম্পিটেন্সির রিপ্রেজেন্টেশন। ওকে, তারপর এটা বুঝতে পারছেন কারিকুলাম ডকুমেন্টটা? স্যার ম্যাডাম, আচ্ছা, তারপরে দেখেন এখানে বলছে যে আমরা যেমন একটু আগে সিএস এর ভিতরে কি কি ইনফরমেশন অন্তর্ভুক্ত থাকে বলছিলাম, এখানে আমরা আবার পড়ব যে সিবিসি তে কি কি ইনফরমেশন অন্তর্ভুক্ত থাকে। আমরা সিএস এ কি কি ইনফরমেশন অন্তর্ভুক্ত থাকে এটা পড়ছিলাম, এখন কিন্তু আমরা এখানে সিবিসি তে কি কি ইনফরমেশন অন্তর্ভুক্ত থাকে সেটা পড়ব। দেখেন এখানে হচ্ছে দ্য নেম অ্যান্ড নাম্বার অফ দ্য মডিউল অ্যান্ড ইউনিট অফ কম্পিটেন্সি। তাহলে আমি কিন্তু আগেই বলছিলাম সিএস এ যেটা ইউনিট, মডিউল মানে সিবিসি তে সেটা মডিউল। তাহলে সেই যে ইউনিট বা মডিউলের ইয়াটা আছে সেই কম্পিটেন্সির নাম এখানে লেখা থাকবে, তারপর মডিউল আকারে থাকবে। তারপরে দেখেন নমিনাল ডেলিভারি আওয়ার্স, কত ঘন্টা আপনি এটা দিবেন মানে ডেলিভারি দিবেন সেটা লেখা থাকবে। এ জেনারেল ডিসক্রিপশন অফ দ্য পারপোজ অফ দ্য মডিউল বা ইউনিট অফ কম্পিটেন্সি, যেটাকে জেনারেল ডেসক্রিপশন বলছে, দ্যাট মিনস যেটাকে আমরা কি বলে এটাকে এই শর্ট সামারি বলি, যেটাকে আমরা শর্ট সামারি বলি, সেইটা আমরা যেটাকে শর্ট সামারি বলি সেটা থাকবে। তারপরে দেখেন এনি প্রি রিকুইজিট নলেজ অ্যান্ড স্কিল, তার কি পূর্বের কোনো নলেজ বা স্কিল প্রয়োজন আছে কিনা, তার পূর্বের কোনো নলেজ বা স্কিল প্রয়োজন আছে কিনা এটাও কি সেখানে থাকবে। তারপরে দেখেন রিলেশনশিপ টু দ্য ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, তাহলে একটা কি বলে এটাকে সিএস এর সাথে এটার সম্পর্কটা কি এটাও কিন্তু এখানে বর্ণনা করা থাকবে। সিএস হচ্ছে আমাদের একটা শর্ট ফর্ম, যেটা থেকে আমরা বুঝতে পারি যে একটা মানে লেভেল কমপ্লিট করতে গেলে, একটা অকুপেশন বা একটা লেভেল কমপ্লিট করতে গেলে আমার কি কি প্রয়োজন। কিন্তু এইটারই আরো ডিটেলস ভার্সন হচ্ছে আপনার সিবিসি,
যেমন সিবিসিতে কিন্তু আপনার কখনোই বলা থাকে না একটা ট্রেনারের কোয়ালিফিকেশন কি থাকবে, একটা ট্রেনির কোয়ালিফিকেশন কি থাকবে, তার পূর্বের কোনো অভিজ্ঞতা লাগবে কি লাগবে না, এগুলো কিন্তু সিএসএ বলা থাকে না, এগুলো কিন্তু সিবিসিতে বলা থাকে। ইভেন প্রত্যেকটা লার্নিং আউটকামের এগেইনস্টে আপনার কি কি কন্টেন্ট পড়ানো হবে, কি কি কন্টেন্ট হচ্ছে না, নলেজ কি কি সে গ্যাদার করতে পারবে, অ্যাসেসমেন্টটা কিভাবে দিবে, অ্যাসেসমেন্টের গাইডলাইনটা কি কি তার ফলো করা হবে, অ্যাসেসমেন্টের ক্রাইটেরিয়াগুলো কি কি থাকবে, এগুলো সবকিছু কিন্তু আপনার একটা সিবিসিতে থাকে। কিন্তু একটা সিএসসি কিন্তু আপনারা খেয়াল করবেন শুধুমাত্র 9টা এলিমেন্টস বা কম্পোনেন্ট থাকে। আমার কথা বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। আবার দেখেন সামারি অফ দ্য কন্টেন্ট, সামারিটা দেখেন, একটা কন্টেন্ট ওই যে একটু আগে আমি যেটা বলছি যে সামারি আকারে থাকবে কন্টেন্ট গুলো, মানে নলেজ গুলো আপনার সামারি আকারে থাকবে। তারপরে সামারি অফ দ্য অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টের সামারিটা থাকবে। তারপরে এ ডিটেল ডিসক্রিপশন অফ দ্য লার্নিং আউটকাম, একটা লার্নিং আউটকামের ডিটেলস ডিসক্রিপশন থাকবে, একটা লার্নিং আউটকামের কি ডিটেলস ডিসক্রিপশন থাকবে, দ্যাট লার্নার্স are expected to achieve including each of the assessment criteria, প্রত্যেকটা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া সে কিভাবে কি করবে না করবে, কিভাবে পারফর্ম করবে, এটা প্রত্যেকটার একটা ডিটেইলস ডেসক্রিপশন তার থাকবে। তারপরে দেখেন এই ডেসক্রিপশন অফ হাউ দ্য মডিউল এন্ড দ্য ইউনিট অফ কম্পিটেন্সি মাইট বি ডেলিভার, তাহলে একটা মডিউল বা একটা ইউনিট সে কিভাবে ডেলিভারি দিবে, তার ডেলিভারি মুড গুলা, সে কি অনলাইন দিবে, অফলাইন দিবে, নাকি ফেস টু ফেস দিবে, নাকি সে কি প্রেজেন্টেশনের মাধ্যমে দিবে, নাকি ডেমনস্ট্রেট করে দিবে, কিভাবে দিবে, এই বিষয়গুলোও কিন্তু সে ওই সিবিসিতে বলা থাকবে। এখন আমি আপনাদের একটা সিবিসি দেখাতে যাচ্ছি। সিএস তো আমরা অলরেডি দেখে ফেলছি তাই না, তা আমরা একটা সিবিসি দেখি। দেখেন এটা না, এটা হচ্ছে একটা সিবিসি, এই যে খেয়াল করেন, এই যে এটা হচ্ছে একটা সিবিসি কন্টেন্ট থাকে, কন্টেন্টে এই যে প্রত্যেকটা এলিমেন্টস আপনার এক একটা লার্নিং আউটকাম আকারে থাকে। তারপরে দেখেন এখানে ডেভেলপ সিবিসি, অকুপেশন টাইটেল, সেক্টর, কোর্স টাইটেল, ডিউরেশন, এই যে কোয়ালিফিকেশন লেভেল, তারপরে সাজেশনস ফর কোর্স ডেলিভারি বা ইনস্ট্রাকশন, এই যে একটু আগে যেটা বলছি যে কি কি সে ইয়ে করবে, এখানে বলাই থাকে যে অ্যাটলিস্ট 80% টাইম অফ দ্য কোর্স উইল বি অ্যালোকেট পার প্র্যাকটিক্যাল পারপোজ, তাহলে প্র্যাকটিক্যাল পারপোজে হচ্ছে 80% থাকবে, ম্যাক্সিমাম হচ্ছে 20% হচ্ছে আপনার থিওরিটিক্যাল থাকবে, দেখছেন। তারপরে সেফটি রুলস থাকবে, এনাফ ফ্যাসিলিটিস ফর পিডব্লিউডি, এগুলো সব থাকবে, আরো অনেক কিছু আছে। এরপরে দেখেন কোন কোন রিসোর্স তার লাগবে সেটা থাকবে। তারপর হচ্ছে কোয়ালিফিকেশন অফ ইনস্ট্রাক্টরস, ইনস্ট্রাক্টরের অবশ্যই কি কি থাকা লাগবে, যেমন মাস্ট বি গুড ইন রিডিং অ্যান্ড রাইটিং, তারপরে মাস্ট নো অ্যাবাউট হাইজিন, আমার যেহেতু এটা ফুড সম্পর্কে তাহলে আমি হাইজিন দিচ্ছি। তারপরে মাস্ট বি সে মেন্টালি বা ফিজিক্যালি ফিট থাকতে হবে, এটা হচ্ছে একটা ইনস্ট্রাক্টরের কোয়ালিফিকেশন থাকতে হবে। তাহলে এটা কি আপনার আগে বলা ছিল সিএসএ কোথাও কি আপনার ইনস্ট্রাক্টরের কোয়ালিফিকেশন আছে? নাই কিন্তু, তাই না? তারপরে দেখেন মডিউল অফ ইনস্ট্রাকশন, দেখেন ইউনিট টাইটেল, ইউনিট টাইটেল, ইউনিট কোড, হ্যাঁ, তাহলে ইউনিট মডিউল টাইটেল বা মডিউল কোড, এখানে দেখেন এই যে এটা সম্পর্কে আছে যে ডেসক্রিপ্টর, একই কথা, নমিনাল আওয়ার, সার্টিফিকেশন লেভেল, এগুলো কিন্তু আপনার আবার ইয়াতে সিএসএ ছিল না। এই যে দেখেন প্রি রিকুইজিট স্কিল, দেখছিলেন না একটু আগে, তাহলে এসএসসি বা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট তার থাকতে হবে। এই যে লার্নিং আউটকাম গুলা, তারপরে দেখেন এই যে প্রত্যেকটা লার্নিং আউটকামের আবার ইন্ডিভিজুয়াল করে তার 4টা ভাগে ভাগ করা, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া গুলো কি হবে, পারফরমেন্স গাইড কি হবে, কন্টেন্ট কি হবে, তারপরে কন্ডিশন গুলো কি হবে, এইগুলা। ওকে, তারপরে প্রত্যেকটা আবার ইন্ডিভিজুয়াল, এবং এই যে দিন শেষে একটু আগে যেটা বলছি যে ডেলিভারি মুড বা স্ট্র্যাটেজি কি থাকবে, এটা দেখেন এই যে ট্রেনিং ডেলিভারি মুড বা স্ট্র্যাটেজি, ট্রেনিংটা সে কিভাবে ডেলিভারি দিবে, ডেমনস্ট্রেশন, রোল প্লে করে, ডিসকাশন করে, ব্রেইনস্টর্মিং করে, তারপরে কিভাবে দিবে, এই বিষয়টা একটা সিবিসিতে থাকে। এটা কি সিএসএ ছিল? এত কিছু কি সিএসএ ছিল স্যার ম্যাডাম, আপনারা আছেন? না, না, ছিল না। সিএসসি তে এত কিছু ছিল না। জি ম্যাডাম। সিএসসি শুধু 9টা একটা এই যে দেখেন এখানে যে বলছে কারিকুলাম রিপ্রেজেন্টেশন অফ এ সেট অফ কম্পিটেন্সি, তাহলে ওখানে কি একটা কম্পিটেন্সি ছিল? অনেকগুলো ছিল না? তাহলে একটা সেট না, ওখানে অনেকগুলো বিষয় নিয়ে আপনাকে ইয়ে করতেছে না, রিপ্রেজেন্টেশন করতেছে না ডকুমেন্ট আকারে? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে এই হচ্ছে বিষয়। ওকে, জি ম্যাডাম। এইটুকু কি বুঝা গেছে? হ্যাঁ ম্যাডাম, বুঝা গেছে।
আচ্ছা, আমার আসলে শরীরটা এখনো ওইভাবে রিকভারি হয় নাই, কিন্তু আমি আপনাদের গ্যাপও দিতে চাচ্ছিলাম না, বুঝতে পারছেন? কারণ আমি জানি যে আমি দেখা গেছে আজকে ছুটি নিতে পারতাম। আমি যদি বলতাম যে আমি অসুস্থ ফিল করছি, তাহলে সেক্ষেত্রে আজকেও ক্লাসটা কন্ডাক্ট করানো হতো না। কিন্তু আমি চাচ্ছিলাম না এটা হোক। কারণ আপনাদের ভিতর যদি একটা লং টাইমের গ্যাপ পড়ে যায়, তখন কিন্তু আপনাদের বুঝতেও কষ্ট হবে। তো এই কারণে আমি এইটুকু আজকে পড়াতে চাচ্ছি। আমার খারাপ লাগছে শরীরটা। আপনাদের যদি কিছু মানে সমস্যা না হয়, আমি আজকে এই পর্যন্ত রাখতে চাচ্ছিলাম। ওকে ম্যাডাম। স্যার ম্যাডাম আছেন? ওকে ম্যাডাম ঠিক আছে ম্যাম, আজকে ওকে এ ম্যাডাম। পর্যন্ত। ঠিক আছে ম্যাডাম, সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ ঠিক আছে। আপনাদের সবাইকে সাপোর্ট করার জন্য। তাহলে আমরা আজকে এই যে সিবিসি পর্যন্ত কিন্তু ভালো করে পড়বো। আজকে কিন্তু আমরা দুইটা ইম্পর্টেন্ট আপনার টপিক পড়ছি। একটা সিবিসি হচ্ছে কারিকুলাম ডকুমেন্টস পর্যন্ত আমরা পড়লাম। আমি হ্যাঁ, ওকে। তাহলে আমি আজকে তাহলে এই পর্যন্তই রাখতেছি। দেন আমরা ইনশাল্লাহ আমাদের যে নেক্সট ক্লাস, সেখানে আমরা আমাদের সিবিসির পর থেকে আমরা স্টার্ট করব। কিন্তু আমি আশা করছি যাদের পূর্বের গ্যাপ আছে সেই গ্যাপটা ফিল আপ করে ফেলেন, এবং যেভাবে যা করা যায় একটু আগায় ফেলে। আমরা কিন্তু গ্যাপ রাখবো না। গ্যাপ রাখলে কিন্তু পড়া অনেক জমে যাবে, যেটা আমি চাচ্ছি না। ওকে? ওকে ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য একটু দোয়া আপনিও ভালো করবেন। থাকবেন, আপনিও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ম্যাডাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। শুভরাত্রি।